ম্যাথ নাম্বারটা ঠিক আছে, শুধু হয়তো বা পেজ এদিক ওদিক হবে আর কি। অথবা সব থেকে ভালো হয় যাদের কাছে বই আছে অল্প কয়েকটা তো মাত্র পেজ, খুব বেশি হতো না, 4-5টা পেজ হবে, ওই তাদেরকে একটু তাদের কাছ থেকে ছবি তুলে বলেন গ্রুপে পোস্ট করে দিতে। বেশ কয়েকজন বই নিয়েছে তো। আর সেই অঙ্কগুলোই আপনাদের নিজেদের বইতেও আছে, জাস্ট শুধুমাত্র চ্যাপ্টারে গেলেই পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। মোটামুটি সবাই চলে আসছে, আর কেউ কি বাকি আছে? না, মনে হয় কেউ বাকি নাই। আচ্ছা, টেস্ট যারা ওই কি বলে আপনাদের হচ্ছে, আচ্ছা দেখেন এখন আজকে রিভিউ ক্লাস, বলেন আপনাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে, আগে সেটা বলেন, সেটা একটু একটু করে সমাধান করি। এক্সাম সামনে, এখন আর কোনো ডিফিকাল্ট কোনো কিছুর মনে হয় না দরকার আছে। এই শুক্রবার আমি প্রথম ভেবেছিলাম যে এই শুক্রবারের পরের শুক্রবার হয়তো এক্সাম, তো দেখলাম যে না, এই সপ্তাহ ভরেই কি রিভিউ ক্লাস করতেছেন নাকি টিচারদের? আপনাদের কি এখনো রিভিউ ক্লাস চলছে অন্যান্য টিচারদেরও? আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। রিভিউ ক্লাস হচ্ছে এখনো সব টিচারের হয় নাই, তবে স্কেডিউলড আছে আর কি, হবে সামনে। পরীক্ষাই তো হচ্ছে সেই শুক্রবার, আজকে কি বার, আজকে বুধবার, আর কালকে বৃহস্পতিবার, পরশুদিন পরীক্ষা না? জি ম্যাম, মানে যেসব টিচারের রিভিউ ক্লাসের প্রয়োজন আছে ওনাদেরগুলো শিডিউল করা আছে, হয়তো পরীক্ষার মানে গ্যাপ গুলোর মধ্যে আর কি 2-1টা ক্লাস শিডিউল আছে। ওকে, আচ্ছা এখন শুনেন, এখন আমার মনে হচ্ছে যেটা আমরা আজকে আমি চিন্তা করলাম যে যেহেতু পরশু পরীক্ষা, এখন কোনো রকম কোনো এক্সটেনশনে যাব না, কোনো কিছুতে যাব না, মোটামুটি যা পড়া হয়েছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য বিফোর মিড টার্ম, আফটার মিড টার্ম গুড এনাফ। একটা চ্যাপ্টার এক্সটেন্ড ছিল যেটা পড়ালে ভালো হতো, কিন্তু এটা অতটা জরুরি না ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য। এক্সট্রা টাইম পেলে পড়াতাম, যারা ফাইন্যান্স মেজর নিবে তারা গিয়ে ওই চ্যাপ্টারটা আরো ডিটেল পড়বে। সো প্রাইমারিলি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে বা কোর ফাইন্যান্সে যে টপিকগুলো নিয়ে কথা বলা দরকার, স্পেশালি দ্য টাইম ভ্যালু অফ মানি অ্যান্ড ভ্যালুয়েশন অ্যান্ড ক্যাপিটাল বাজেটিং, এই 3টা জিনিস খুব জরুরি। তো এগুলো নিয়ে মোটামুটি কথা হয়ে গেছে। এর পরের যে এক্সটেন্ড ভার্সন, ওইটা ফাইন্যান্স মেজরে যারা আসবে তারা পারবে। তো এখন হচ্ছে আমি আজকে ভেবেছিলাম যে একটু বাড়তি টপিকে যাব, তো ফাইনালি আমার মনে হলো পরশু যেহেতু পরীক্ষা, বেটার স্টপ করে দিই এখানে। পরীক্ষাটা ভালো হওয়াটা খুব জরুরি। মিড টার্মের আগের কোনো কিছু থাকবে না, মিড টার্মের পরের সিলেবাস থেকে থাকবে। আর সেকেন্ড থিং হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন অলরেডি আপনারা জানেন। আপনাদের কি 40 মার্কসের পরীক্ষা নাকি 50 গ্রুপে? আপনারা কোন গ্রুপে? আপনারা কি 50 মার্কসের পরীক্ষার গ্রুপে নাকি ফাইনাল 40 গ্রুপে? দুইটাই তো চলছে। আচ্ছা, 40 গ্রুপে আপনারা। 40 গ্রুপ হলে তো আরো সহজ আপনাদের জন্য। তাহলে তো 20 মার্কের পরীক্ষা আর 20 মার্ক ভাইবা। মোর চ্যালেঞ্জিং হচ্ছে ভাইভাটা এখানে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভাইভা চ্যালেঞ্জও না, কারণ ম্যাথমেটিক্যাল কোর্সের ভাইভা আসলে অত তো থিওরির কিছু থাকে না, কনসেপচুয়াল জিনিসগুলো। ভাইভার জন্য যে প্রিপারেশনটা মোস্টলি সেটা নিবেন, সেটা হচ্ছে আপনার অ্যানালাইসিস গুলো, ডিসিশন গুলো, যেমন ধরেন ক্যাপিটাল বাজেটিং আমরা করেছি, কোন সিচুয়েশনের জন্য এনপিভি ভালো, আইআরআরটার মানে কি, তারপর হচ্ছে আপনার 2টা রেজাল্ট যদি আপনাকে দেওয়া হয় পেব্যাকের, কোনটা আপনি অ্যাকসেপ্ট করবেন, কেন অ্যাকসেপ্ট করবেন। মানে ফাইন্যান্সের সুবিধা হচ্ছে যে আলাদা করে থিওরির জন্য খুব বেশি লোড না দিলেও হয়, কারণ আমরা আসলে ম্যাথ করতে করতেই প্রচুর কনসেপচুয়াল কথাবার্তা বলি। তারপরে বন্ড ভ্যালুয়েশনের মধ্যে কেন বন্ড ভ্যালুয়েশনটা দরকার হয়, বন্ড কোন সিচুয়েশনে একটা বন্ড থেকে তো অনেক থিওরিটিক্যাল, অনেক ভাইবার কোশ্চেন করে ফেলা যায়। কোন সিচুয়েশনে একটা বন্ড হচ্ছে প্রিমিয়াম বন্ড হয়, অথবা হচ্ছে ডিসকাউন্ট বন্ড হয়, অথবা পার বন্ড হয়, যেগুলো আমরা করেছি। তারপর কুপন ইন্টারেস্ট রেটের সাথে মার্কেট রেটের রিলেশনটা কি। দেয়ার আর লট অফ কোশ্চেন্স যেটা রিলেটেড হচ্ছে আপনার ম্যাথস এর সাথে। স্টক ভ্যালুয়েশনের লাস্টের আমাদের নন কনস্ট্যান্ট গ্রোথের একটা ম্যাথ, সেটা আমাকে 2-1 জন করে দেখিয়েছে। তো লার্জ লেভেলে আপনারা এই পরীক্ষার জন্য জিরো গ্রোথ আর কনস্ট্যান্ট গ্রোথ এই 2টা পর্যন্তই রাখেন এই এক্সামের জন্য। তো
তো হচ্ছে আজকে আর কোনো বাড়তি ইনফরমেশন বা বাড়তি লোডের মধ্যে যাচ্ছি না। ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা একটা বড় চ্যাপ্টার। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর ম্যাথ মাস্ট করবেন ভালো করে, কারণ হচ্ছে ওইটা যথেষ্ট বড় ম্যাথ। বন্ড থেকে আরেকটু প্লিজ শুনতে চাচ্ছিলাম ম্যাম, সরি। ওই যে বললাম যে বন্ডে আমরা যা পড়িয়েছি সেগুলোই বন্ডের মানে অঙ্ক করার, আপনারা পরীক্ষাও দিয়েছেন, মানে বন্ডের যে রিলেশনশিপ গুলো যেগুলো আমরা পার বন্ড, ডিসকাউন্ট বন্ড যেগুলো আপনারা এক্সামে দিয়েছেন ওগুলোই বলছিলাম। তারপর বন্ডের যে কনসেপচুয়াল কোশ্চেন গুলো, ইন্টারেস্ট রেটের সাথে কুপন যেগুলো আমি লিখে দিয়েছি আপনারা লিখে নিয়েছেন, ওগুলো আর কি কি রিলেশনশিপ আছে দেখুন, খাতায় লেখা আছে একটা কোশ্চেন রিলেশনশিপের উপরে। তো আর হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর যে ম্যাথ, প্ল্যানিং এর ম্যাথটা তো বড় ম্যাথ, কিন্তু আপনারা করেছেন, প্র্যাকটিস করেছেন, প্রথমে ক্লাসেস দিতে চেয়েছেন ওটার উপরই। আর আমরা কি ডিউএল, ডিএফএল, ডিটিএল করেছি, ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ, ডিগ্রি অফ, এগুলো করেছি আমরা, করেছি তো মনে হয়। লেভারেজের ম্যাথ করেছি না আমরা? লেভারেজ করেছেন কিনা? আমার মনে পড়তেছে না। ফাইন্যান্সিয়াল লেভারেজ পড়ার মধ্যে ঢুকে যেতে হবে এই 2 দিনের মধ্যে, কিন্তু বেসামাল ভাবে, নাহলে কিন্তু বিপদ আছে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল কন্ট্রোল দুইটাই করেছেন। প্ল্যানিং এর মধ্যে ছিল হচ্ছে এএফএন বের করার, মানে এডিশনাল ফান্ড নিডেড অথবা এক্সেস ফান্ড, এটা বের করেছেন আপনারা। 2-3টা অঙ্ক দাগানো আছে। আর ফাইন্যান্সিয়াল কন্ট্রোলের মধ্যে আপনারা পড়েছেন হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ, ডিগ্রি অফ টোটাল লেভারেজ, দুইটা গুণ করলেই হয়ে যায়। স্লাইডও দেওয়া আছে। আপনারা এখন আর বাড়তি কোনো অঙ্কের প্রিপারেশন দরকার নাই। যেই কটা অঙ্ক ক্লাসে করিয়েছি আর যে কটা অঙ্ক দিয়েছি ওই অঙ্কগুলোই করবেন। যেই খাতায় করবেন ওই খাতাতে থেকেই ছবি তুলে আপনারা, আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব, ওই প্র্যাকটিস খাতার ছবিগুলো দিয়ে দিলেই হবে। কিন্তু দেওয়ার সময় মনে রেখেন আলাদা আলাদা করে একটা পেজের ছবি পাঠাবেন না প্লিজ, অবশ্যই ছবি পাঠাবেন পুরো একটা ফাইল করে, এটা খুব সমস্যা তৈরি করে। আমি আগামীকালকে কি বৃহস্পতিবার? হ্যাঁ জি ম্যাম। বৃহস্পতিবার। তো হচ্ছে তো আপনাদের হচ্ছে যেটা, তার মানে আপনারা ওই যে একটা করে ফাইল দিবেন না, একবার একটা পিডিএফ ফাইল করে দিবেন আপনারা। এরপরে হচ্ছে আমরা চলে আসছি ক্যাপিটাল বাজেটিং এ, ওইটাও একটা, সবগুলো চ্যাপ্টারই কিন্তু এক একটা বড় বড় ম্যাথ হোল্ড করা একটা চ্যাপ্টার। যেমন ওখানে আমরা এনপিভি, পে ব্যাক পিরিয়ড, আইআরআর অনেক অঙ্ক করেছি আমরা। ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হলে কি হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হলে কি হয় আমরা দেখেছি, 2টা প্রজেক্টের অঙ্ক কিভাবে করে, একটা প্রজেক্টের অঙ্ক কিভাবে করে, সবগুলোই আপনারা করেছেন। তারপরে বন্ড করেছি, তারপরে স্টক করেছি। অল্প একটু জিনিস আমাদের ডিভিডেন্ড নিয়ে ডিসকাশন দরকার ছিল। ডিভিডেন্ডটা আমি রাখছি না, তবে একটু বলে রাখছি যেন আপনাদের মনে হয়, যেন না হয় আউট অফ সিলেবাস। আমরা দেখেন যখন আমরা ইনকাম করি একটা প্রতিষ্ঠান, তখন ওই ইনকামের প্রতি আসলে রাইট কাদের, ইনকামের প্রতি, যেমন যদি আপনি লোন নেন তাহলে অবশ্যই আপনার লেন্ডার যারা তাদেরকে আপনি দিয়ে দিতে হবে ইন্টারেস্ট। তারপরে যখন আপনি ইনকামটা হাতে নেন, ইনকামের উপরে সবার উপরে রাইট থাকে কিন্তু আপনার প্রতিষ্ঠানের মালিকের। তো মালিক তো আর তখন একটা থাকে না যখন আপনার কর্পোরেশন হয়। কর্পোরেশন মানে কখন, যখন একটা কোম্পানি পাবলিক লিমিটেড হয়ে যায়। তো একটা পাবলিক লিমিটেড কোম্পানিতে তখন স্বাভাবিকভাবেই ইথিক্যালি, যদি আপনি চিন্তা করেন ইথিক্যালি দেখা যায় আপনার শেয়ার হোল্ডারদের রাইট থাকে আপনার ইনকামের। এর জন্য একটা কোম্পানির উচিত হচ্ছে তার ইনকামের একটা সার্টেন পোর্শন শেয়ার হোল্ডারদের মধ্যে দিয়ে দেওয়া। এই যেটা দিয়ে দেয় ওইটাকে আমরা বলি ফাইন্যান্সের ভাষায় ডিভিডেন্ড। তো এই ডিভিডেন্ডের সাথে একটা বড় সম্পর্ক আছে। ফার্স্ট চ্যাপ্টারে যে আমরা পড়েছি সেটা হচ্ছে আমাদের স্টক হোল্ডার্স ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, মনে আছে? একটা কোম্পানির গোল কি ছিল, প্রফিট ম্যাক্সিমাইজেশন নাকি স্টক হোল্ডার্স ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এরকম পড়েছিলাম না আমরা একদম ফার্স্ট চ্যাপ্টারে। জি ম্যাম। তো আপনি যখন স্টক হোল্ডার্স ওয়েলথ কনসিয়াস থাকবেন, তার মানে ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্য স্টক হোল্ডার্স ওয়েলথ আর স্টক হোল্ডার্স এর ওয়েলবিং চিন্তা করছেন, তখনও নৈতিকভাবে ডিভিডেন্ড দেওয়াটা একটা দরকারের মধ্যে পড়ে। তাহলে ডিভিডেন্ডের ডেফিনেশনটা কি? ডিভিডেন্ডের ডেফিনেশনটা হচ্ছে একটা, ইটস এ ডিস্ট্রিবিউশন ফ্রম ফার্মস ইনকাম। ফার্মের ইনকাম থেকে যে পরিমাণটা ডিস্ট্রিবিউট করা হয় শেয়ার হোল্ডারদের মধ্যে, ওইটাকেই ডিভিডেন্ড বলা হয়। এই ডিভিডেন্ডটা কখনো ইফেক্টিভ হতে পারে, কখনো ইনএফেক্টিভ হতে পারে। কখনই ইফেক্টিভ হয় যখন আপনি ডিভিডেন্ড দিবেন
আর ওইটার একটা ডিরেক্ট ইম্প্যাক্ট শেয়ার মার্কেটে থাকবে। তার মানে ফার্মের ভ্যালু ম্যাক্সিমাইজ হবে, যখন শেয়ার প্রাইস বাড়ে তখন ফার্মের ভ্যালু ম্যাক্সিমাইজ হয়, ওইটাকে আমরা বলি ডিভিডেন্ড রেলিভেন্স থিওরি। আবার এমন আছে কোম্পানি ডিভিডেন্ড দিল বাট ওটা আসলে ফার্মের ভ্যালু বাড়লো না, শেয়ার প্রাইস চেঞ্জ হলো না, মানে দেয়ার ইজ নো ইম্প্যাক্ট, তখন বলি এটা ইরেলিভেন্স থিওরি। তো এইভাবে ডিভিডেন্ডের মেইন জিনিসটা জানলেন। বেস্ট ডিভিডেন্ড কোনটা হবে, যে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করলে ওইটার ডিরেক্ট ইম্প্যাক্ট শেয়ার প্রাইসের উপরে পড়বে এবং শেয়ার প্রাইস বাড়ার সাথে সাথে ফার্মের ভ্যালুটাও বাড়বে। এইটুকু পর্যন্ত ডিভিডেন্ড সম্পর্কে বলে রাখলাম, যেটা আমি পরীক্ষার জন্য ইনক্লুড করছি না। এরপরে যারা ফিনান্সে মেজর করবে তারা ডিভিডেন্ড নিয়ে একটা বিশাল চ্যাপ্টার করে ফেলবে, তারা আরো অনেক এক্সটেন্ডে অনেক কিছু জানার আছে সেটা করে ফেলবে। তাহলে আমরা আপাতত যতটুকু জিনিস আমরা পড়েছি ওইটুকুর উপরে আমরা ম্যাথ প্রিপারেশন নিব। ম্যাথের পরে আমাদের যে স্লাইড আছে এবং আমাদের ক্লাস নোট আছে, এই দুইটা জিনিস নিয়ে আমরা খুব সুন্দর করে ভাইবার প্রিপারেশন নিব। ভাইবার প্রিপারেশনের ক্ষেত্রে সব থেকে হেল্প করবে আমার কোর্সের জন্য আপনার ক্লাস নোটটা। ক্লাস নোটে প্রত্যেকটা অঙ্ক করার পরপরই দেখবেন যে ডিসিশন লেখা আছে। ক্যাপিটাল বাজেটিং এ তো প্রতি অঙ্কেতে আপনার খাতায় ডিসিশন লেখা আছে, বন্ডেও আপনি অনেক কিছু লিখেছেন, এইভাবে আপনাকে ভাইবায় হেল্প করবে। সো দ্যাটস ওয়াই আমার কাছে যেটা মনে হয় যে আপনার ওই আর তারপরে ওই অঙ্কের সাথে রিলেটেড থিওরি গুলাই সাধারণত স্লাইডে থাকে, দেখবেন আপনি। যেমন হচ্ছে সাপোজ আপনাকে বলা হলো যে লাইক বন্ড কি, তো বন্ড আমরা স্লাইডেও আছে, ওইটা বইতেও আছে বন্ড। আপনি অঙ্ক করতে গিয়েও বুঝে গেছেন বন্ড কি, বন্ডের উপরে আমরা দেখেছি। স্টক কি, স্টক এবং বন্ডের মধ্যে ডিফারেন্স কি, স্লাইডেও আছে, আপনি অঙ্ক করতে গিয়েও দেখেছেন যে বন্ডে একটা ফিক্সড ইন্টারেস্ট দেওয়া হয় বাট স্টকে হচ্ছে ওনারশিপ। তো এরকম কমন সেন্স থেকে যে জিনিসগুলো আপনি ম্যাথ করতে গিয়ে পেরেছেন ওগুলোর সাথেই আসলে থিওরিটা রিলেটেড। আর আলাদা করে মার্কেটিং বা এইচআরএম কোর্সের মতো ভাইবার আগে অনেক পড়ে ভাইবা ভালো হওয়ার সুযোগটা কম। তবে ম্যাথ করতে গিয়ে যে কনসেপচুয়াল কোশ্চেন গুলো অ্যারাইজ করেছে অঙ্ক করতে করতে, বিভিন্ন ডিসিশন আমরা মেক করেছি, ওগুলোতে যারা একটু ফোকাস করবে তাদের ভাইবাটা বেশি ভালো হওয়ার পসিবিলিটি থাকবে। এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। ম্যাম ওই ক্লাস টেস্টের 3 নাম্বার অঙ্কটা একটু যদি বুঝিয়ে বলতেন। 3 নম্বর অঙ্কটা কি ছিল, ওয়াইটিএম ছিল মনে হয়। জি জি ম্যাম। হ্যাঁ, তো ওয়াইটিএম এর তো একটা ফর্মুলা আমরা দিয়ে দিয়েছিলাম না। জি ম্যাম, ওয়াইটিএম এর ফর্মুলাটা অনুসারে বসিয়েছি, কিন্তু যেটা ওই যে আপনি এখানে বলেছিলেন সেমি অ্যানুয়াল, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি যখন তখন গিভেন এ সেমি অ্যানুয়াল, এটা আমরা ক্লাসে বলে দিয়েছিলাম। হ্যাঁ ম্যাম, আমি ওইটা করেছিলাম যে অ্যানুয়াল কুপন রেটটাকে আমি যেটা ছিল সেটাকে হচ্ছে 2 দিয়ে ডিভাইড করে নিয়েছিলাম যেহেতু সেমি অ্যানুয়াল। শুধু কুপন করলে তো হবে না, এখানে তো ইন্টারেস্ট রেটও করতে হবে। আপনি যখন মানে কোম্পানির রেটটাকে 2 ভাগ করতেছেন কিন্তু আবার আপনি মার্কেট রেট ইয়ারলির সাথে কম্পেয়ার করতেছেন, তাহলে বিষয়টা মিসম্যাচ হয়ে গেল না ম্যাম। এখানে কিন্তু হচ্ছে কি হলো যে আমাদের যে অঙ্কটাতে ছিল সেটা তো হচ্ছে অ্যানুয়াল কুপন রেটটা ছিল শুধু 8%। হ্যাঁ, আর এখানে তো রিকোয়ার্ড রেটটা ছিল। আপনি যখন বন্ড ভ্যালুয়েশন বের করবেন তখন যদি সেমি অ্যানুয়ালি থাকে তখন তো আপনার দুইটা রেটকেই ভাগ করবেন। আর যখন ওয়াইটিএম বের করবেন তার মানে তো আপনি মার্কেট রেটটাই বের করতেছেন, তখন তো শুধু আপনার কুপনটাকে ভাগ করতে হবে আর এনটাকে গুণ করতে হবে। রাইট, কুপনটাকে ভাগ করতে হবে আর এমটাকে সি দিয়ে গুণ করতে হবে, তাই তো? না, সি দিয়ে না, এনটাকে ওই ইয়া দিয়ে, এম দিয়ে। এম মানে এম তো না, ওই যে কি বলে নাম্বার অফ পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ড মানে 20 ইয়ার্স হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 2 দিয়ে গুণ। ও, এখানেই ভুলটা করেছি, ইয়ার্সটাকে। হ্যাঁ, মানে একটা জিনিস মনে রাখতে হবে, সেমি অ্যানুয়ালি, কোয়ার্টারলি, মান্থলি কথাগুলো থাকলে যতগুলো ইন্টারেস্ট রেট থাকবে, সবগুলো ইন্টারেস্ট রেট ওই 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 পিরিয়ড দিয়ে ভাগ করে দিব, আর যত জায়গায় এন থাকবে সবগুলো এন কে গুণ করে দিব। দ্যাটস দ্য ইউনিক ফর্মুলা, তাহলে আর কখনোই ভুল হবে না। এরপরে গিভেনটাকে ঠিক করে তারপরে গিভেনের ম্যাটেরিয়াল যেটা যেটা লাগে সেটা সেটা আমরা ফর্মুলায় পুট করে দিব। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি ম্যাম, ঠিক আছে। জি, আর কারো প্রশ্ন? আমার কেন যেন মনে হচ্ছে এখনো পড়াশোনা শুরু হয় নাই, আমি কিন্তু খুব ভয়ে আছি। কোনো ম্যাথ যদি এবার কোনো এআই ইউজ করে আমার কাছে আসে, আমি ওই খাতার ম্যাথ ডিরেক্ট 0 দিব। এবার হচ্ছে আমি ইয়াও করেছি, আমার আন্ডারগ্রেডের কিছু স্টুডেন্টের স্ক্রিপ্ট মানে কিছু ম্যাথ ক্যান্সেল করে দিয়েছি।
উদ্ভট কিছু নিয়মে এআই তো ওর মতো করেই আসলে অ্যান্সার জেনারেট করবে। অ্যান্সার হয়েছে কি হয় নাই ওইটা আমার দেখার বিষয় না। আমরা একটা পার্টিকুলার নিয়মে ম্যাথ করেছি এবং যে ম্যাথ না বুঝে এই ধরনের মেশিনের উপরে বেস করে যখন দেখে দেখে লেখে, তখন তার ওই লেখা দেখলেই মনে হয়, দেখেই বোঝা যায় যে এটা টিচারদের এইটুকু ক্ষমতা থাকে যে কোনো একটা জায়গা থেকে কপি পেস্ট করেছে। যে যারা জানে, যারা আগে থেকে ম্যাথটা পারে, তারা যখন কোনো জায়গার হেল্প নেয় বা কারো অঙ্ক থেকে নকল করে, তখন তাদের ওইটার মধ্যে একটা স্মার্টনেস থাকে, কারণ সে অলরেডি অঙ্কটা জানে, সে জানে কতটুকু নিতে হবে। আর ওই যে না হলে হয় কি যে অন্ধের মতো সবগুলো যেভাবে বসায়, এরকম কিছু স্ক্রিপ্ট আসে, চলে আসছে আমাদের। তো এই কারণে আমি একটু জানাই দিলাম যে কেউ যদি মনে করেন যে না ঠিক আছে প্র্যাকটিস ছাড়া বিভিন্ন রকম, এখন তো মোটামুটি হেল্পিং হ্যান্ড চলে আসছে, সো ও কোনো একটা হেল্প নিব, সো আমি বলে দিলাম আপনি টেরও পাবেন না কোন অঙ্কে জিরো হয়ে গেছে। তো এই কারণে এই রিস্ক নেওয়া ঠিক হবে না। একদম আমরা ক্লাসে যেভাবে করেছি স্বাভাবিক, কারণ আমরা বারবারই বলেছি ফাইন্যান্স কিন্তু আমরা ল্যাবে বসে করতেছি না, সফটওয়্যার ইউজ করে করছি না, আমরা কোনো রকম কম্পিউটারাইজ মেথডে করতেছি না। দুইটা মেথড আছে আমাদের ম্যাথমেটিক্স করার, একটা নিউমেরিক মেথড আর একটা তো আমরা যাই সফটওয়্যারে। তো আমরা কিন্তু সবসময় ক্লাসে কিন্তু টিপিক্যালি নিউমেরিক মেথডে করানো হয়। এটা একটা বড় কারণ হচ্ছে নিউমেরিক মেথডটা জানলে ওই স্টুডেন্ট যখনই কোনো সফটওয়্যার ইউজ করবে তখন ইজিলি তার ইন্টারপ্রিটেশন এবং ওইটা থেকে কোনো প্রবলেম হলেও সে আইডেন্টিফাই করতে পারবে। সব সময় সমস্ত জায়গায় দেখবেন ক্লাসরুম প্র্যাকটিস গুলো মোস্টলি নিউমেরিক মেথডে হয়। এই কারণে আমার যে নিউমেরিক মেথড আপনার নিউমেরিক মেথডে ডেলিভারি দিতে হবে, এটা আমি বলে রাখলাম আর কি, যেহেতু ফাইনাল পরীক্ষা একটা বড় পার্ট আছে দ্যাটস ওয়াই। তো আপনাদের মানে চুপচাপ দেখে আমার মনে হইতেছে এখনো কেউ প্রিপারেশন শুরুই করে নাই, অফিস আদালত আছে সবার জানি। আজকে রাতে একটা বা দুইটা চ্যাপ্টার কমপ্লিট করেন, আগামী কালকে একটা করেন, পরশুদিন দিনভর আরেকটা, এইভাবে করেন। এইভাবে চ্যাপ্টার গুলো ভাগ করে এই 2.5 দিনের মধ্যে চ্যাপ্টার ভাগ করেন, নাইলে এই সব অঙ্ক ভালোভাবে করছেন, ক্লাসে সাংঘাতিক সুন্দর বুঝছেন আপনারা, কিন্তু এরকম অনলাইনে কম স্টুডেন্টই এত ভালো বুঝে, কিন্তু পরীক্ষা কিন্তু একদম পুরো ডিজাস্টার হয়ে যাবে কিন্তু যদি মনে করেন যে শুক্রবারে ধরবো। আজকের রাতে ছোট্ট একটা চ্যাপ্টার শেষ করে ফেলেন, এটা আমার সাজেশন। আগামী কালকে যেভাবে হোক কষ্ট করে হোক অফিসে একটু নোট নিয়ে যাবেন, রাতে মিলে 2টা চ্যাপ্টার শেষ করবেন, বাকিটা শুক্রবারে, দেখবেন পরীক্ষা ভালো হয়ে যাবে। এটা আমার সাজেশন। আজকে যত কষ্ট হোক আমি ক্লাস ছাড়ার পরে একটা ছোট চ্যাপ্টার কমপ্লিট করবেন। আচ্ছা, পরীক্ষা দেয় নাই কারা কারা? তারা যারা যারা আমি রেজা, মহসিন ভাই আর সানোয়ার ভাই, যারা যারা ট্যুরে গিয়েছে শুধু তারা, ঢাকায় যারা থাকছে তাদের পরীক্ষা নেওয়ার কোনো কারণ নাই। ওই যে আপনারা হচ্ছে তাহলে যেটা করেন সেটা হচ্ছে যে ওই একটা চ্যাপ্টার নেন, আপনারা ইয়েও নিতে পারেন, এই বন্ডটাই নিতে পারেন। যেটা সুবিধা হবে কি, এমন ভাবে প্রিপারেশন নেবেন অ্যাজ ইফ পরশু দিনের পরীক্ষাটাই আপনার উপকার হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? জি ম্যাডাম, আপনার এই ক্লাস টেস্টটা আমি অলরেডি নিজেও দিয়েছি প্র্যাকটিস করার জন্য, কিন্তু 3 নাম্বারটাতে একটু আটকে গিয়েছিলাম, 1-2 করার পর। ওই যে বললাম যে আমি একটু আমি আমার বিবিএর সমস্ত রেজাল্ট সব ক্লোজ হয়ে গেল, তো আমি আগামীকাল থেকে আপনাদের সব বান্ডেল নিয়ে বসবো আর কি ইনশাল্লাহ। তো হচ্ছে আমি দেখলেই বুঝতে পারবো যে সমস্যাটা কোথায় হয়েছে। আর তারপরে যদি কনফিউশন থাকে তাহলে যেই জায়গাটা করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটা ছবি পরে দিয়েন, আমি তাহলে ওই ফর্মুলাটা কোনটা বসাবো, মানে এটা কি ওই যে আগের যে ফর্মুলা ছিল নাকি আপনার লাস্টেও স্লাইডে ফর্মুলা ছিল? না না না, ওয়াইটিএম, ওরা বন্ডের ওয়াইটিএম এর কথা বলছে আর কি। হ্যাঁ, ওয়াইটিএম এর যেই ফর্মুলাটা একটু কনফিউশন করে গেছে। ওয়াইটিএম এ যেটা আমার ইয়াতে আছে, আমার পাওয়ারপয়েন্ট স্লাইডে আছে। জি জি, ওখান থেকে স্লাইডটা একটু শেয়ার করে দেখাবেন। ওই যে INT প্লাস M মাইনাস VD ডিভাইডেড বাই N, তারপর হচ্ছে আছে। জি, আমি বসাতে পারছিলাম না। কোথাও কোনো ফর্মুলা পেয়েছেন? কেন আপনি কনফিউজড হচ্ছেন? না না, আমরা প্রথম দুইটা তো যে ফর্মুলা করেছি সেটা তো ওই ফর্মুলাটা ঠিক আছে। হ্যাঁ, 3 নম্বরটাতে সমস্যা পড়ে গেছে। ওইটা তো বন্ডের একটা তো বন্ডের ভ্যালুয়েশন আর একটা হচ্ছে বন্ডের রেট, মার্কেট রেট বের করা, দুইটা কিন্তু দুই জিনিস। তো ভ্যালুয়েশন যখন ভিডি বের করেছি, ভিডির ফর্মুলা কিন্তু আলাদা, আর ওয়াইটিএম এর ফর্মুলা কিন্তু আলাদা। রেটেরটা কনফিউশন হয়ে গেছে। হ্যাঁ, রেট মানেই হচ্ছে ওয়াইটিএম, ওইটাকে দুইটা নামে ডাকে। আপনি এটাকে মার্কেট রেটও বলতে পারেন, আরডিও বলতে পারেন, অথবা ওয়াইটিএম ও বলতে পারেন, ইচ্ছা। সাধারণত পরীক্ষার কোশ্চেনে ওইটাকে মার্কেট রেট না বলে
YTM বলে, মানে এটা জাস্ট হচ্ছে একই জিনিসের বিভিন্ন নাম আর কিছু না। আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু YTM টা হচ্ছে আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। মার্টিনের ওয়াজের মধ্যে আছে। হ্যাঁ, মহসিন সাহেব কিচ্ছু শুনতে পাচ্ছি না, বলেন। জি ম্যাম, ভালো আছেন ম্যাম? জি জি আছি। ম্যাম, আমি এই যে এখনো পিকনিকের গাড়িতে যাচ্ছি, আমাদের মানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার আপনার জি জন্য ম্যাম। আলাদা করে আর কিছু করার থাকবে না। আপনি বড়জোর যেটা করতে পারবেন, আগামীকালকে ওনারা যখন পরীক্ষা দিবেন তখন যে কোনো এক ফাঁকে বসে দিয়ে দিবেন, এছাড়া আর কিছু করতে পারবো না তো। কারণ আর কবে নিব, আর তো সময় হবে না মহসিন সাহেব, বুঝতে পেরেছেন? ম্যাডাম, আগামী কি আমাদের কোশ্চেন দিয়ে দিবেন? হ্যাঁ, আমি আপনাদের একটা সুইটেবল টাইমে আমি কোশ্চেনটা দিয়ে দিব। ম্যাডাম, আপনারা একটু লেটে দিলে ভালো হয়, মানে সমস্যা 9টার নেই, আপনি পরে দিলে 10টা ভালো হয়। 11টায় দিতে হ্যাঁ পারেন। জি, ওই তাহলে আপনি সময় হলে আমাকে ভালো একটা, হয়। জি। হ্যাঁ আপনি আমাকে একটা টাইম জানাই দিন বাকিদের সাথে কথা ঠিক বলে। আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে একটা টাইম জানাই দিন, আমি ওভাবে দিয়ে রাখবো, আপনারা দিয়ে দিন। তাহলে আপনারা বন্ড দিবেন নাকি স্টক দিবেন? বন্ডই দেন তাহলে। ম্যাডাম, বন্ড দিলেই ভালো হয়। বন্ড ছোট তো, বন্ড দেন। যদি পরীক্ষায় বন্ড আসে তাহলে আপনার জন্য উপকার হবে আর কি। পরীক্ষা তো ম্যাডাম বন্ড দিবেন, আমি না জানি। দিব কি না তা তো জানি না, কিন্তু হচ্ছে মানে যেহেতু একটা চ্যাপ্টার প্রিপারেশন নিচ্ছেন সবাই, তাহলে ওই যেন পরীক্ষার প্রিপারেশন হয়ে যায়, এটা হলো ব্যাপার আর কি। না, কারণ obviously। এখন যেটা, এর জন্য আমি বলতেছিলাম যে আজকে রাতে সবাই একটা চ্যাপ্টার শেষ করেন, এটা মানে জাস্ট আমার অনুরোধ, নাহলে বেশি লোড হয়ে যাবে। মাহাদি কিছু বলবেন? ম্যাম, যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা কি আরেকবার দিবে? তারা না, তাহলে আবার ওই যে কালকে যারা দিবে, শুনেন, কালকে যারা দিবে ম্যাম, আমি কি শিখতে এক জায়গায় ভুল করে ফেলেছি, পুরো অঙ্ক ঠিক মতো অসুবিধা করেছিলাম, নাই, আপনি বুঝেছিলাম। টেনশন করেন না। আগামীকালকে যারা দিবে নির্ঘাত ওর মধ্যে দুই একজন খারাপ করবে, তখন এই আবার সেম ভাবে প্রস্তাব নিয়ে আসবে। আর কি কোনো সুযোগ আছে? এর জন্য টেনশন করেন না, অসুবিধা নাই। যদি ম্যাক্সিমাম যদি দেখা যায় যে একটা বড় পার্সেন্টেজের খারাপ হয়, তখন সবার জন্য সমানভাবে একটা কি বলে যেন, একটা সাবসিডাইজ ব্যবস্থা করার কথা চিন্তা করা যাবে। কিন্তু আপাতত এভাবেই থাকুক আর কি, ওনারা দিক। আপনারা যেটা দিয়েছেন, আগে দেখেন কি অবস্থা হয়। আমি আর ইয়াতে মাহাদি কিছু বলবেন? আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ম্যাম, আমি পরীক্ষাটা মিস করেছিলাম ম্যাম, সেজন্য আমি সেইটাই তো। হ্যাঁ, ওই যে কালকে দিয়ে দেন। হ্যাঁ, ফারহান কিছু বলতে চাচ্ছেন? জি ম্যাম, আমি আপনাকে টেক্সট করেছিলাম ম্যাম, আমি একটা অফিসিয়াল এনগেজমেন্টে ঢাকার বাইরে ছিলাম, তাই এক্সামটা অ্যাটেন্ড করতে পারিনি ম্যাম। আপনি তো মানে এর আগেরটাও অ্যাটেন্ড করেন নাই? না, এর আগেটা অ্যাটেন্ড করেছিলাম ম্যাম, এই লাস্ট পরীক্ষাটা অ্যাটেন্ড করিনি। এখন আসলে এটা তো খুব ডিফিকাল্ট হয়ে যায় যে, মানে আমি তো বারবারই বলতেছিলাম যে যারা থাকবেন তারা যেভাবেই হোক দেন। এখন ম্যানেজ তো আসলে করতে হয়, এছাড়া তো উপায় নাই। আচ্ছা, আর সিলেবাস রিলেটেড আর কোনো প্রশ্ন আছে কিনা? ম্যাম, আমাদের ভাইবা কি শুক্রবারে হবে নাকি? ভাইবা তো সাধারণত মনে হয় একদিন পরে হয়। শুক্রবার যদি ইয়েস পরীক্ষা ম্যাম। হয়, তারপর 2 দিন Yes, ma'am. বন্ধ আছে না? জি ম্যাম। তাহলে আমরা শনিবারে একটু নিব, আর রবিবারে, এর পরের পরীক্ষা তো সোমবারে মনে হয়। শনিবারই একটা বড় গ্রুপের নেওয়া হয়ে যাবে, যদি 2-1 বুঝি বাকি থাকে তাহলে হয়তো রবিবার একটা সময় নিয়ে নিব। ইয়েস ম্যাম। ম্যাম, শনিবারই ম্যাক্সিমাম কভার করে দিলে খুব ভালো হয় আমাদের জন্য। শনিবারই হয়ে যাবে, ডিপেন্ড করে, জি। আসলে অনেক সময় লেগে যায়। দেখা যাক, হ্যাঁ। শনিবার একটা টাইম নিব, ওই যেভাবে নিয়েছি। আর সিলেবাস রিলেটেড আপনারা করেন, তাড়াতাড়ি পড়া শুরু ম্যাডাম, করেন। জি ম্যাডাম, হ্যাঁ। পড়া শুরু করব। আমাদের একটু শর্ট সিলেবাস করে দেন। শর্ট সিলেবাস হচ্ছে সবথেকে সহজ উপায় হচ্ছে আমার কোর্সে, অনেকগুলাই তো অধ্যায়। না ওই যে আমার কোর্সের শর্ট সিলেবাস হচ্ছে সবথেকে, যদি খুব শর্টকাট চান সেটা হলো একদম ক্লাসে যে অঙ্কগুলো করিয়েছি ওগুলো মাস্ট করতে হবে, আর ঠিক যে কটা দিছি তার বাইরে আসলে কোনো কিছু থাকে না। কারণ আপনারা তো সবাই চাকরিজীবী, এর থেকে আসলে আর মানে অ্যাডভান্সে গেলে আপনারা পারেন না। আবার অন ক্যাম্পাসেও মানে প্র্যাকটিস কম, পারেন না সেটা না, মানে প্র্যাকটিস কম, অন ক্যাম্পাসেও না অনলাইন, এর জন্য ডিফিকাল্ট হয়ে যায়। এর জন্য যারা খুব অল্প সময় বা আগামীকালকেও যারা ব্যস্ত থাকবেন, তারা অন্তত চেষ্টা করবেন প্রত্যেকটা চ্যাপ্টারের অন্তত ক্লাসে যে অঙ্কগুলো করিয়েছি, 1-2টা তো করানো হয়েছেই, কোনোভাবে যেন ওগুলো মিস না হয়, এটা হচ্ছে সব থেকে। তারপরে যেগুলো আমি এক্সারসাইজ দিয়েছি ওগুলো যদি নিজে করতে না পারেন, অন্য যারা সলভ করেছে তাদের কাছ থেকে ছবি তুলে নিয়ে অন্তত একবার করে চোখ দিয়ে দেখবেন, বুঝতে পেরেছেন? তবে মেইন প্রিপারেশন হচ্ছে জাস্ট ক্লাসের অঙ্কগুলো সবার আগে করতে হবে বা দেখতে হবে। তাতে সুবিধা কি, যে হচ্ছে ওই
এক্সারসাইজের অঙ্কগুলো খুব সহজ হয়ে যায়। আর যে খাতাটাতে আপনারা প্র্যাকটিস করবেন ওই যে এক্সারসাইজের অঙ্কগুলো, ওগুলো একটু সুন্দর করে রেখেন, মানে খুব ভালো করে যে একেবারে আলাদা কাগজে করতে হবে তা না। ওই আমি একটা অ্যাসাইনমেন্ট আগামীকালকে ক্রিয়েট করব, পরীক্ষার পরে ওটা আমাকে ছবি তুলে জমা দিয়ে দিলে হবে আর কি, এর আর বাইরে নাই। ঠিক আছে শরীফ সাহেব, আপনি যেটা করেন যতগুলো চ্যাপ্টার পড়িয়েছেন সবগুলো চ্যাপ্টারের ক্লাসের অঙ্কগুলো আগে আপনি প্রিপারেশন নিয়ে ফেলেন, ঠিক আছে? আসলে আমাদের এটা করলে আমরা তো আপনার দেখবেন আপনি কোনোটাতেই আটকাবেন না। হ্যাঁ, বিশেষ করে যারা যে কটা চ্যাপ্টারের যে কটা অঙ্ক করেছি ওই কটা জাস্ট ক্লাসের অঙ্কগুলো আগে করবেন। ঠিক আছে, একটা একটা করে চ্যাপ্টার ধরবেন, ওই এক্স্যাক্টলি ওই চ্যাপ্টারের যে অঙ্কটা আমি ক্লাসের করিয়েছি ওইটা করবেন, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ মহসিন সাহেব, স্টকের যে স্লাইড আপনার ওইটা তো মানে বন্ডের স্লাইডের লাস্টে তো তেমন কিছু নাই স্টকের। কেন স্টকের স্লাইড আলাদা দিয়ে দিয়েছি না আমি? না ম্যাম, পাইনি তো। ম্যাডাম ওটা দেননি, আমরাও দেখেছি মানে। ওকে আমি দেখতেছি, আমি একটু চেক করে দেখছি। হ্যাঁ সানোয়ার সাহেব, আপনি জানেন কি বলছিলেন? সানোয়ার সাহেব কিছু বলতেন? হ্যাঁ আপনি নিজেও তো আবার আর একটা দিকে চলে গেছেন। আপনারা আচ্ছা আপনারা পরীক্ষা দিতে হ্যাঁ, তো আপনারা কি পরীক্ষা দিতে পারেন? মানে ওরা তো কালকে চলে আসবেন তো, রাতে রওনা দিয়েছেন, সময় লাগবে। আমার এক পরামর্শ হলো যে অঙ্কগুলো ক্লাসে ম্যাডাম পড়াইছেন, এগুলো তো আপনার কাছে সমাধান আছে, কারণ আমরা যে ক্লাসগুলো করছি অনেক সময় দেখা গেছে যে অনেকে কাছে আসছে, অনেকে অফিসে আসছি, একবারে ক্লিয়ারলি পড়া নাই। ইউনিভার্সিটির কোনো টিচারের শুনেন আমি বুঝতে পারছি, ইউনিভার্সিটির কোনো টিচারের কাছে আপনি যদি বলেন যে আপনি যে অঙ্কগুলা করান ওইটার নোট খাতাটা কই, আমি ঠিক জানি না আপনি এরকম কাউকে পাবেন কিনা। আই ডোন্ট থিঙ্ক সো, অন্তত ফাইন্যান্সের কোনো টিচারের কাছে কোনো সলভ করা নোট খাতা থাকে। কারণ আমাদের আসলে প্র্যাকটিসটা এরকম থাকে যে আপনি বই থেকে অঙ্ক ধরবেন, শুরু করবেন, আমরা জাস্ট করাই দিই, মানে বোর্ডে হয়তো করালাম বা এই যে আপনাদেরকে যেমন মানে অনলাইনের বোর্ডে করালাম, ওটা ওখানেই শেষ। ওটার কোনো রেকর্ডও মনে হয় না যে আমরা রাখার মনে করি, কারণ অঙ্কগুলো তো সবই পার্মানেন্ট। আপনি যেটা করেন না ম্যাথমেটিক্স এর রেকর্ডিং না, ম্যাথমেটিক্স খাতায় রেকর্ডটা থাকতে হয় আসলে, এছাড়া উপায় নাই। থিওরিটিক্যাল কোশ্চেন, মার্কেটিং, এইচআরএম আপনার রেকর্ড দরকার আছে। ম্যাথের রেকর্ড আপনি হঠাৎ করে যদি শুনেন এক মাস পরে, আপনার কাছে মনে হবে যে এগুলা কি বলতেছে, এগুলার জিনিসপত্র কোথায়, কারণ সামনে কিছু নাই কিন্তু আপনি ধরে এটা। কিন্তু এখন আপনি হলো যেটা করেন, জাস্ট ক্লাসের অঙ্কগুলা শুধু সানোয়ার সাহেব আপনি কালেক্ট করেন, যে ক্লাসে যে কটা করিয়েছি। আপনারা যে আজকে মাত্র ট্যুর থেকে আসতেছেন, আমরা শিওর যে আসলে কতদূর কভার করবেন। ক্লাসে যে কটা অঙ্ক প্র্যাকটিস করেছেন ওইটা যদি না থাকে, সব থেকে বেস্ট হয় আপনি রৌফ সাহেবের সাহায্য নেন, ওনার খাতায় সবগুলো পাবেন। ওনার খাতা থেকে যে কটা চ্যাপ্টার পড়াইছি ওই কটা চ্যাপ্টারের ক্লাসের অঙ্কগুলো শুধু ছবি তুলে নেন। আমার কথা বুঝতে পেরেছেন? জি, তাহলে সুবিধা হবে কি, ওই ক্লাসের অঙ্কগুলো, ক্লাসের কোন কোন অঙ্ক করেছি ওটা তো ছবি আছেই আপনাদের শিটে। তো এক্সাম্পল গুলো শুধু ওই সলিউশন গুলো আপনি যখন পাবেন তখন আপনার সুবিধা হবে আর কি। আজকে রাতে যদি পসিবল হয় আপনারা প্ল্যানিং এর চ্যাপ্টারটা একটু করেন, প্রিপারেশন নেন। প্ল্যানিংটা অনেক আগে করেছেন তো প্ল্যানিংটা মাথা থেকে সরে যেতে পারে। প্ল্যানিং এর ক্লাসে যে অঙ্ক করিয়েছি আমরা ওই অঙ্কটা আগে একটু দেখেন, দেখলে সব মাথায় মনে পড়বে। তারপরে হচ্ছে যে কোনো একটা এক্সারসাইজ করেন, তাহলেই হবে আর কি। ম্যাম স্টকের কি আমরা ওই যে নন কনস্ট্যান্ট এই যে ম্যাথটা এটা তো পুরোপুরি তখন করার নেই, এটা কি আমরা করব? নন কনস্ট্যান্টটা তো হচ্ছে এখন তো আর দেখালাম না, যদি আমাকে রোফ করে দিয়েছিল, কিন্তু এই যে এখন অনেকেই হয়ে যাবে। আমি একটা সলভ করে দিতে পারি যেটা আমাদের শিটে ছিল। তো হচ্ছে ইয়াতে কি বলে জানো, আমরা যেভাবে করেছিলাম, কিন্তু লোডটা দিতে চাচ্ছি না এখন, কারণ হচ্ছে পশু পরীক্ষা এই কারণে আর কি। এর জন্য আমি জিরো গ্রোথ আর কনস্ট্যান্ট গ্রোথ এই দুটো রাখতেছি। ওকে ম্যাম। আর নন কনস্ট্যান্টের একটা সলিউশনের আমি একটা ওই যে অঙ্কটা শিটে আছে ওইটা আমি একটা কাগজে একটু করে আপনাদেরকে দিয়ে রাখবো না,
এটা জি। আপনাদের এক্সট্রা নলেজের জন্য, কিন্তু এখন এই লাস্ট মোমেন্টে আমি এক্সামে আর এটা ইনক্লুড করতেছি না। ঠিক আছে ম্যাম, ঠিক আছে ম্যাম। জি জি। আর কেউ কিছু বলবে? না বললে শুধু শুধু সময় ইয়া করে আপনারা পড়ায় ওকে চলে ম্যাম, যান, পড়ায় চলে যান। আর আমরা লিভ নিচ্ছি ম্যাম। স্টকের স্লাইডটা এই একটু যে দিয়ে এখন দিবেন ম্যাম। ম্যাম হ্যাঁ হ্যালো ম্যাম হ্যালো ম্যাম, ওই যে আমাদের তো বলছিলেন অ্যাসাইনমেন্ট আমরা এতদিন যে অঙ্কগুলো করছি ওগুলো তো আমাদের খাতায় আছে, ওইগুলি বলছিলেন যে ওইটাই অ্যাসাইনমেন্ট। এখন নতুন করে দিলে ম্যাম আমরা পরীক্ষার আগে এগুলি মানে সবাই অ্যাসাইনমেন্ট, নতুন করে তো কিছু দিচ্ছি সবাই না, অ্যাসাইনমেন্ট সময় দিলাম। মহসিন না সাহেব ওই যে আমাদের তো উনি কি বলতেছে আমি মহসিন তো ভাই বুঝতে পারছি না। না বলছে এখন বলছে মানে অ্যাসাইনমেন্টের জন্য আবার আরেকটা রিভিশন বলছেন না, এগুলো তো করবো, আমাদের তো সব সাবজেক্টে এখন অ্যাসাইনমেন্ট দিতে উনি তো আসলে বুঝছেন নাই। আপনি কথা বুঝেন নাই আমার। আমি কিন্তু আপনাকে নতুন অ্যাসাইনমেন্ট দিতে বলি না, আমি বলেছি পরীক্ষার আগে যে অঙ্কগুলো আপনি করবেন ওই খাতাটার কাগজগুলো আমাকে শুধু ছবি তুলে দিবেন। ঠিক আছে ম্যাম, বুঝতে পারছি ম্যাম, বুঝতে পারছি। মানে আলাদা করে না মহসিন, আলাদা করে না, ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম, বুঝতে পারছি। আপনি তো কিছু না কিছু অঙ্ক করবেন, না করে তো আর আপনি বসবেন না, ওইটাই শুধু ম্যাম এর থেকে ফাইনালের জন্য যেই ম্যাথগুলি আমরা করেছি হয়তো খাতায় আছে আমাদের, এ পর্যন্ত যা যা হ্যাঁ, করেছি এবং পরীক্ষার আগেও তো নিশ্চয়ই করবেন তাই না? ওগুলোর কথা জি 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 ম্যাম, জি ম্যাম, ওকে ম্যাম। আমি শুধু একটা ইয়া করে দিব, ওইটা জাস্ট আপনারা দিয়ে দিলেন। ম্যাডাম হ্যাঁ, এই যে দেখেন স্টক ভ্যালুয়েশন আমি হচ্ছে ইয়া দিয়ে দিলাম, পোস্ট করে দিলাম। হ্যাঁ বলেন। আচ্ছা রৌফ সাহেব, আপনি স্টক ভ্যালুয়েশনের নন কনস্ট্যান্ট গ্রোথের একটা অঙ্ক সলভ করেছিলেন না? আচ্ছা আজকে জি ম্যাডাম, হ্যাঁ একটা সলভ করেছি, একটা সলভ হ্যাঁ, ওইটা করেছি। আমাকে একটু আবার দিয়েন তো, ওইটা আমি জাস্ট ওনাদেরকে দিয়ে রাখবো না যেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ, আপনি দিয়ে এটা হলো আমি এক্সট্রা এমনিতে দিয়ে রাখবো যেন, যেটা একটা কমপ্লিশন পরীক্ষায় জি, জি। নাও থাকতে পারে ইনক্লুড, কিন্তু অ্যাটলিস্ট সবাই এটা জানা থাকলো আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, দিয়ে দিচ্ছি আমি। আমার কাছে আছে, আমি আপনাকে শেয়ার ঠিক আছে, করেছিলাম, আমি হ্যাঁ। আবার দিয়ে দিচ্ছি। আর অ্যাটেন্ডেন্সটা আজকে একটু নিয়ে নিন, আমি একটা দিয়ে দিলাম। জি ঠিক আছে। তাহলে আপনারা আজকে রাতে বেলা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর চ্যাপ্টারটা একটু দেখবেন। শরীফ সাহেব, প্ল্যানিং এর যে অঙ্কটা ক্লাসে করাইছি ওই অঙ্কটা দেখে রাতে রেখে কমপ্লিট করেন, ঠিক আছে? জি জি ম্যাম। প্ল্যানিং এর কোনো অঙ্কটা প্রবলেম হ্যাঁ, হলে ম্যাডাম একটু হ্যাঁ? হোয়াটসঅ্যাপে হয়তো নক দিব কোন জায়গায় আটকে গেলে। কোনো সমস্যা নাই, যেটা করবেন সেটা হচ্ছে ওই যে ছবি তুলে দিয়েন, অথবা হচ্ছে ইয়া করতে পারেন যে যদি মনে করেন টেক্সট করে বুঝাইতে পারতেছেন না কোথায় না সমস্যা, ম্যাডাম, তাহলে যেটা করবো voice text- ধরেন অঙ্ক করতেছি কোথাও একটা আটকে গেলাম যে জায়গাটা, হ্যাঁ সেটাই তখন বললাম, ওইটা ওই ছবি দিলাম যে ওইটা কি প্রসেস হতে পারে সেটা হয়তো আপনি হ্যাঁ ওই গাইড ছবি করবেন। দিবেন। আর যদি মনে করেন লিখে বোঝানোর সমস্যা, তাহলে ভয়েস টেক্সট পাঠাতে পারেন, অসুবিধা নাই। ঠিক আছে ঠিক আছে, so nice. ম্যাম ফিনান্সিয়াল প্ল্যানিং এন্ড কন্ট্রোলের স্লাইডও তো আমি দেখতে পাচ্ছি না, কারণ তখন তো আমি এই যে দেশের বাইরে ছিলাম, আমি তো আমি এটাই তো দিয়েছি, ওইটা দিয়েছি তো। না ম্যাম, আমি না ম্যাম কই, আমি তো ক্লাসরুমে তো নাই ম্যাম। ফাইন্যান্সিয়াল প্ল্যান, আমি পাচ্ছি না। ও আচ্ছা, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আপনারা পুরোটাই বই থেকে পড়েছেন। ও ওই চ্যাপ্টারটা পুরোটা বই থেকে পড়েছি আমরা, আচ্ছা আচ্ছা। মানে বই থেকে অঙ্ক করেছি এবং বইয়ের মধ্যে একটা সলিউশন ম্যাথ সলভ করেছি। আপনি একটু ইয়া করেন, ওই যে কি বলে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর যে জি চ্যাপ্টার থেকে আমরা সলিউশন ম্যাথটা সলভ করেছি, ওইটা জি। হচ্ছে এই যে রৌফ সাহেব ওই পেজ নাম্বার গুলো একটু দিয়ে দিয়েন তো। আচ্ছা ফাইন্যান্সিয়াল ঠিক আছে। প্ল্যানিং এর যেই সলিউশনটা প্রথমে আমরা ইয়া করলাম, ফোরকাস্টেড ইনকাম স্টেটমেন্ট করলাম, তারপর ব্যালেন্স শিট করলাম। তো বইয়ের ভেতরে যে সলভ করা ম্যাথটা, ওই ম্যাথের শুধু পেজ নাম্বারটা বলে দিয়ে তাহলেই হবে। আচ্ছা আর ম্যাডাম, একটু এগুলো কি ওইটাই যে আইআরআর তারপরে ওই না না ওইটা না 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 ওইটা না, ওইটা না, ওইটা না। এটা তো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং একদম প্রথম দিকে ম্যাডাম ক্লাস শুরু করার সাথে সাথে যে ক্লাসগুলো নিয়েছিল দুইটা। আচ্ছা যে আমি একটু চেক করে দেখছি দেখুন। ওই যে আইআরআর এগুলো তো হাসিম ইমরান বাড়ি দিয়ে যেটা শুরু করছিল ওইটা হ্যান্ডিক্রাফট, আর হচ্ছে যেটা না, ওইটা না, ওইটা ছিল ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেট। আরে
ওটা তোমরা পরীক্ষা দিলাম এই না যে একটা? দাঁড়ান, আমি আপনাদেরকে Income দেখাচ্ছি, statement দেখি ছিল, বইটা income- বের করে দেখাচ্ছি। আপনারা বই খাতা নিয়ে বসেন তো, সবার তো অবস্থা বেসামাল তো, হ্যাঁ। সব এলোমেলো বুঝে হয়ে গেছে কিন্তু আপনাদের। না না Income আমরা statement, হলো ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল balance বাজেটের উপর আমরা sheet, একটা পরীক্ষা দিলাম না ওইটা? ক্যাপিটাল বাজেটিং না, এটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা ছিল ম্যাডাম। হচ্ছে, হ্যাঁ ম্যাডাম আমার পরামর্শ, আপনি তো বুঝতেই আছেন আমরা আসলে বইয়ের পেজ নাম্বার দেখে দিচ্ছি, সলিউশন দেখে দিচ্ছি। আপনি তো শর্ট সিলেবাস করে দেন আমাদের এই জন্য, যে সবার জন্য উপকার হবে। শর্ট সিলেবাস হচ্ছে ক্লাসে যে কটা অঙ্ক সলভ করেছি, জাস্ট ওই কটা অঙ্ক করে পরীক্ষার হলে আছে। এই চ্যাপ্টারগুলো একটু বলে দেন তাহলে সবচেয়ে ভালো হবে। আমি নিজে এই যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, জি জি যে কটা চ্যাপ্টার আমরা পরীক্ষায় আনসার করব, ওই কটা চ্যাপ্টার একটু দিয়ে দিলেও অনেকটা উপকার হবে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আছে। এই যে দেখেন, এই যে শীটটা দেখেন আপনাদের, এই যে গুগল ক্লাসরুমে দেখেন এখানে আছে। আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা বই থেকে পড়িয়েছি, দেখাই দিচ্ছি এখন। আর হচ্ছে আপনাদের হচ্ছে এখানে, এটা কি আপনাদের না? জি ম্যাডাম, দেখি। ক্যাপিটাল বাজেটিং এটা তো জি ম্যাম আমাদের, কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর এটা কিছু হচ্ছে, এখানে হ্যাঁ। পাচ্ছি না। এখানে হচ্ছে এই যে দেখেন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর কোনো কিছু দেই নাই, কারণ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কোনো শীট ছিল না। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং পুরোটাই বই থেকে ছিল, ওটা দেখা দিচ্ছি। এই দেখেন এখানের পরে আমরা ফাইন্যান্সিয়াল, এগুলো তো সব মিড টার্মে গিয়েছে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে শুরু করছি। এই যে দেখেন ক্যাপিটাল বাজেটিং, এর আগে একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং গিয়েছে। তাহলে আপনারা লিখতে পারেন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং একটা, ক্যাপিটাল বাজেটিং একটা, বন্ড ভ্যালুয়েশন একটা, স্টক ভ্যালুয়েশন একটা, ঠিক আছে? আচ্ছা, আর বইয়ের মধ্যে এখন ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা আমরা দেখছি। ক্যাশ ফ্লো এন্ড ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এটা ক্যাপিটাল বাজেটের পরে কি ছিল? ক্যাপিটাল বাজেটের পরে বন্ড আর স্টক। মাইক্রোফোনটা একটু অফ করতে হবে। কার জন্য মাইক্রোফোন অন করা? এখানে এনভায়রনমেন্ট, এই যে দেখেন চ্যাপ্টার 3 তে আপনাদের যাদের সফট কপি আছে তাদের চ্যাপ্টার 3, আর যাদের বই আছে তাদের চ্যাপ্টার 4 ছিল। এই যে যারা বলতেছেন যে কোথায় আছে দেখাই দেওয়ার জন্য, তাদের জন্য বলতেছি এই যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মধ্যে আপনারা এই যে পেজ নাম্বারটা নিয়ে নিতে পারেন। এটা পুরো আমার মনে হয় মিডের পরে আমি দুইটা না শুধু অলমোস্ট 3টা ক্লাস ভরে এই চ্যাপ্টারটা পড়াইছি। এখন যদি আপনারা এটা যদি ভুলে যান, জি মনে আছে ম্যাম, মনে আছে, এটার উপরে একটা সিটি দিয়েছিলাম ম্যাম। হ্যাঁ দেখেন এখন মনে পড়ছে তাই না? এবং এটা খুব সহজ অঙ্ক। এই যে এখানে হলো পেজ নাম্বার আপনারা নিবেন হলো, এই পিডিএফ পেজ হচ্ছে 109, এখানে 108 নাম্বার। এই যে দেখেন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, আমরা প্ল্যানিং এর মধ্যে পড়েছি হচ্ছে আমরা ক্যাশ প্ল্যানিং না, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মধ্যে আমরা প্রথম শুরু করেছি হলো এই পেজ থেকে। দেখেন এই যে 3.4 থেকে শুরু করেছেন, 3.4 পেজ নাম্বার লিখে নেন। পিডিএফ পেজ নাম্বার হচ্ছে 119 আর বইয়ের পেজ নাম্বার হচ্ছে 118। এটা হলো 3.4, আর যাদের কাছে বই আছে তাদের হলো 4.4, চ্যাপ্টার 4 এ তারা, আর যাদের সফট কপি তারা চ্যাপ্টার 3। প্রথমে আমরা একটা প্রোফর্মা স্টেটমেন্ট করেছি। এই প্রোফর্মা স্টেটমেন্টের মধ্যে দুইটা জিনিস করেছি, একটা প্রোফর্মা স্টেটমেন্ট করেছি, তারপরে করেছি আমরা প্রোফর্মা ব্যালেন্স শিট করেছি। ইনকাম স্টেটমেন্টটা কিভাবে করতে হয়, আগের বছরের একটা স্যাম্পল দেওয়া থাকে, সেইটার উপরে বেস করে আমরা একদম কি কি চেঞ্জ আসতে পারে সামনে বছরে, আমার ব্যবসা কেমন হবে, আমরা নতুন করে একটা হচ্ছে এই যে আবার একটা ইনকাম স্টেটমেন্ট করি। এটার নাম হচ্ছে প্রোফর্মা ইনকাম স্টেটমেন্ট, যেটা হলো আমাদের যে মেথডে করি, মেথডটার নাম হলো পার্সেন্ট অফ সেলস মেথড। তাহলে এটা আপনারা শুরু করবেন হচ্ছে এখানে আপনাদের হলো কত পেজ নাম্বার থেকে শুরু হয়েছে ধরে নেন, এখানে পেজ নাম্বার হচ্ছে 119 থেকে। এই অঙ্কটা সব পেজই লাগবে তা না, মানে আমি শুরু আর শেষটা বলে দিচ্ছি। 119 থেকে আমাদের হচ্ছে 126 পেজের মধ্যে পুরো অঙ্ক সলভ করা আছে। এর মধ্যে আবারও বলতেছি প্রত্যেকটা পেজ লাগবে না, কারণ মাঝখানে তো অনেক কিছু আছে। তাহলে 119 নম্বরে হচ্ছে আমার প্রথমে আমার এই যে গত বছরের একটা ইনকাম স্টেটমেন্টের চেহারা দেখে আমি কিভাবে
2026 সালের চেহারা দেখে কিভাবে 27 সালের জন্য একটা ইনকাম স্টেটমেন্ট করবে। এবার মনে আছে, মনে পড়তেছে? হ্যাঁ, এবং যেই মেথডে আমরা করেছিলাম সেই মেথডটার নাম হচ্ছে পার্সেন্ট অফ সেলস মেথড। এই যে সেলস এর উপরে কস্ট কত, সেলস এর উপরে অপারেটিং কস্ট কত, এইভাবে। তারপরে আমরা করেছিলাম হচ্ছে এইটা, পরে আমরা ব্যালেন্স শিট করবো একটা, এটার নাম হচ্ছে প্রোফর্মা ব্যালেন্স শিট। এটা ছিল আমার 3.6 এ, 3.6 মানে 125 নাম্বারে ব্যালেন্স শিট করেছি যেই মেথডে, মেথডটার নাম ছিল জাজমেন্টাল মেথড। এরকম কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, একটা একটা ইনস্ট্রাকশন আমি পড়ে পড়ে পুরো অঙ্কটা সলভ করে দিয়েছি। এই যে শরীফ সাহেব এবং সানোয়ার সাহেব এখন বলতেছে ম্যাডাম যদি সলভ করে দিতেন, আমি খুব অবাক হয়ে যাচ্ছি। এমন একটা চ্যাপ্টার পাবেন না যেই চ্যাপ্টারের কোনো চ্যাপ্টার থেকে আমি একটা বা দুইটা অঙ্ক আপনাকে সলভ করায় দিই নাই। তো এবং মেইন ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মেইন ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি সলভ করে দিয়েছি। তাহলে এই ইনস্ট্রাকশনের উপরে বেস করে আমার যে গত বছরের ব্যালেন্স শিট ছিল সেই ব্যালেন্স শিটের মত করে আমি আর একটা ব্যালেন্স শিট ড্র করলাম। ড্র করার পর দেখা গেল আমার টোটাল অ্যাসেট এবং টোটাল লায়াবিলিটিসটা মিলছে না। তো যদি না মিলে দুইটা বিয়োগ করে যা হবে ওইটাকে আমরা বলি অ্যাডিশনাল ফান্ড নিডেড। সো এএফএন, এখান থেকে আমি বলেছিলাম যে যদি প্লাস হয় তাহলে কি হবে, এই প্যারায় আছে, যদি মাইনাস হয় তাহলে কি হবে। আপনারা আজকে রাতে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর অঙ্কটা একটু দেখেন, যদি কোথাও সমস্যা হয় আগামীকালকে দরকার হলে আমার সাথে কথা বলেন, ঠিক আছে? এরপরে আপনারা খাতায় অবশ্যই দেখবেন। ম্যাম আপনার সাথে যদি কথা বলতে হয় কখন বলবো, কারণ আমি ক্লাস দুটো মিস করেছি। আমাকে জাস্ট আমাকে টেক্সট করতে পারেন, আমি ফোন ব্যাক করব। আর যদি ফোন করে পান তাহলে তো নরমালি দেখা যায় যে আমাকে টেক্সট করলেই আমি ব্যাক করি, সমস্যা ঠিক আছে, ঠিক আছে ম্যাম। জি আচ্ছা। আর তারপরে মনে হয় আমি সম্ভবত 2টা বা 3টা অঙ্ক দিয়েছিলাম আপনাদের। কোন 2-3টা দিয়েছিলাম আমি একটু দেখি। ওই সিমিলার টাইপ অফ 2-3টা অঙ্ক দিয়েছিলাম। নাম্বারটা কি কারো খাতায় লেখা আছে? এই যে দেখেন, একটা দিয়েছিলাম 315 পেজ নাম্বার 136, এটাতে শুধু ইনকাম স্টেটমেন্ট। তারপরে দিয়েছিলাম 316, এটাতে শুধু ব্যালেন্স শিট। তার মানে যে অঙ্কটা আমরা ওখানে দেখলাম করা আছে, আমরা যেটা ক্লাসে সলভ করেছি সেরকমই, জাস্ট 2টা অঙ্ক এখানে আছে। তাহলে আলাদা করে ইনকাম স্টেটমেন্ট, আলাদা করে ব্যালেন্স শিট। এরপরে 2টা একসাথে একটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিয়েছিলাম, এখানে হলো 317, যেটা হলো 138। আপনারা 317টা ভালো করে যদি করেন আর ওই যে সলভ করা অঙ্কটা যদি ভালো করে করেন তাহলে এমনিতেই পারবেন, এর থেকে আর আলাদা করে কিছু আসে না। এবার বুঝতে পারছেন? জি ম্যাম, জি। এই তো, তাহলে তো এই তো অঙ্ক। আর এর সাথে না এই তো দিয়েছিলাম, আর তো দিইনি। এই তো 317টা হলো ওই যে আমরা বইয়ের ভিতর যেটা সলভ করেছি সেই অঙ্কের মতো। আপনারা রাতে বেলা এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর চ্যাপ্টারটা দেখেন, এইটার উপরে আপনারা ক্লাস টেস্ট দিতে চেয়েছিলেন। প্ল্যানিংটা বইতে খুব ভালো করে আছে, এর জন্য বই থেকে পড়িয়েছি। শিটে অত ভালো বোঝা যেত না, এই কারণে আমরা দেইনি। এখন সময় নষ্ট না করে সবারই কালকে অফিস আসছে আপনাদের, আমার কথা বলছি না, আমি তো লেটে যেতে পারবো যেহেতু আমি মাস্টারিতে আসছি, সমস্যা নাই। তো আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে এখন 10:30 বাজে ডিনার করে 1 ঘন্টা যে কোনো একটা চ্যাপ্টার উপর প্রিপারেশন নিয়ে ফেলেন, তাহলে ধরেন ওই চ্যাপ্টারটাই কমে গেল আর কি, ঠিক আছে? জি জি ম্যাম। তাহলে এটা করেন, ওই চ্যাপ্টার রিলেটেড যে সমস্যাগুলো হবে ওইটা নিয়ে আমার সাথে আগামীকালকে কথা বলেন। আগামীকালকে প্রিপারেশন নেবেন, খাতাপত্র ব্যাগের মধ্যে নিয়ে যাবেন। আমরাও এমবিএ এভাবেই করেছি আসলে, সবসময় ব্যাগের মধ্যে খাতাপত্র থাকতো অফিসে। তো কালকে অফিস এবং রাতে মিলে 2টা চ্যাপ্টার পড়বেন, বাকি যা থাকবে এটা শুক্রবার দিনের বেলা পড়ে ফেলবেন। সিম্পল, চাকরিজীবীরা এভাবেই পড়ে, এর বাইরে কোনো উপায় নাই তো, ঠিক আছে? তাহলে আপনারা কথা দিচ্ছেন আজকে রাতে যে কোনো একটা পছন্দ মতো যে কোনো একটা চ্যাপ্টার শেষ করবেন, ওকে? ওকে ম্যাম। আর প্রেশার নিয়েন না, যারা মনে করছেন যে খুব মাথার উপরে পাহাড় ভেঙে পড়ছে, বুঝতে পারতেছ না কি করব, তাদের জন্য সহজ উপায়, ক্লাসের যে অঙ্কগুলো সলভ করে দিয়েছি ওগুলোই অন্তত করেন, ঠিক আছে? ভাইবা নিয়ে বলেছি তো, শুরুতেই তো ভাইবা নিয়ে বলেছি। আপনি তো ক্রাউডে আছেন, আপনি আসেন, ঢাকা আসেন, তারপর দরকার হলে আবার কথা বলেন। ঠিক আছে, তাহলে আমি যদি আর কোনো সমস্যা না থাকে আমরা লিভ নিই। জি ম্যাডাম, জি ইনশাআল্লাহ। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট, ইনশাআল্লাহ হবে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।